হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের থার্ড ক্লাস এবং ম্যাথ সিরিজের এটাই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের সর্বশেষ ক্লাস, ঠিক আছে? তো বিগত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা আজকের ক্লাসটাতে সৃজনশীল কোশ্চেনগুলো যতগুলো আছে মোটামুটি সেগুলো আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি 10টা সৃজনশীল সলভ করব এবং এর ভিতরে মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। তাহলে চলো দেরি না করে আমরা মোটামুটি শুরু করে দেই যে আমাদের আজকের ম্যাথগুলো কি কি আছে, ঠিক আছে? তো চলো আমাদের প্রথম ম্যাথটা কি বলছে যে 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল, ঠিক আছে? সমুদ্র পৃষ্ঠের চাপ হলো বায়ুর চাপ ও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তলদেশের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, পানির ঘনত্ব দিয়ে দিছে 1025 কেজি পার মিটার কিউব, আর জি এর মান দেওয়া আছে, ঠিক আছে? আর এর মানে দেওয়া আছে সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করা, তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে দেখাইতে বলছে। তাহলে চলো আমরা প্রথম একে করে শুরু করি। সৃজনশীলটা খুবই সহজ সৃজনশীল। তোমরা দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে? গতিশক্তি, তাহলে আমরা গতিশক্তি বের করার ফর্মুলা কি জানি যে ই ইজ ইকুয়াল টু, আমরা জানি না যে 3/2 এন আর টি, এটা আমরা জানি না। আচ্ছা, তাহলে এখানে 3/2 মানে কি 1.5 ইন্টু এন, এন এর ভ্যালু আমরা কিভাবে বের করবো? এর মানে কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাহলে এই ডাব্লিউ কতটুকু দেওয়া আছে 168 গ্রাম, তাহলে 168 ডিভাইডেড বাই এম, নাইট্রোজেন, নাইট্রোজেন কত দেওয়া আছে 28, ঠিক আছে? 28, আর আর এর ভ্যালু কত দেওয়া আছে 8.314, ঠিক আছে? 8.314। আর টি এর ভ্যালু কত দেওয়া আছে? টি এর ভ্যালু দেওয়া আছে কত 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত 303 কেলভিন, ঠিক আছে? 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। তাহলে এটা কিন্তু টোটাল প্রশ্নটুকু তুমি ক্যালকুলেশন করে এখান থেকে তুমি এর ভ্যালু পাবা। এর ভ্যালু কত পাবা এখান থেকে বলো তো? এখান থেকে আমরা এর ভ্যালু পাবো 22672, 22672, সরি দাগের কারণে কোনটা দশমিক আসলে সেটা বোঝা যাচ্ছে না। 22672.28 জুল, ঠিক আছে? 0.28 জুল। তাহলে কিন্তু আমরা কিন্তু প্রথম পোর্শনটা বের করে ফেলছি। দেখি এখন সেকেন্ড পোর্শনটা কি বলছে। সেকেন্ড পোর্শনটা, আচ্ছা, দেখো এখানে বলছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা, সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে চলো আমরা আগে ফার্স্টে এই ম্যাথটার জন্য ডাটাগুলা লিখে ফেলি যে আসলে এখানে কি কি ডাটা আসলে দরকারি, ঠিক আছে? ডাটাগুলা লিখে ফেলি। তো আমরা পানি ঘনত্ব এখানে কি দেওয়া আছে, রো রো ইকুয়াল টু কি দেওয়া আছে 1025 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? 1025 কেজি পার মিটার কিউব, এটা কিন্তু দেওয়া আছে। এখন অভিকর্ষ সূত্র জি, জি এর ভ্যালু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? জি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। এখন সমুদ্র পৃষ্ঠে, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠে যদি গ্যাসের আয়তন V1 হয়, তাহলে আমরা V2 ইকুয়াল টু কি লিখতে পারি, V1 ডিভাইডেড বাই 2 কন্ডিশনের আলোকে এটা আমরা লিখতে পারি। তাহলে এখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা T1, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 303 কেলভিন। আমরা যার সাথে মানগুলা যেগুলো আছে সবগুলা টি বসাই দিচ্ছি, ঠিক আছে? আর T2 ইজ ইকুয়াল টু কত, T2 সমুদ্রের তলদেশের তাপমাত্রা হবে 14 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে কি কেলভিনে নিলে কি হবে 287 কেলভিন, ঠিক আছে? আচ্ছা, এখন সমুদ্র পৃষ্ঠের চাপ P1, P1 কত 101325, ঠিক আছে? 101325 প্যাসকেল P1। এখন সমুদ্রের তলদেশের চাপ যদি আমরা ধরো এখানে টুলটা ধরলাম P2, তাহলে কি হবে এই P1 প্লাস এইচ রো জি, এটা হবে। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু তাপমাত্রাটা একটু ভিন্ন আছে, ঠিক আছে? তো প্রথমে কি বলা আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং পরের কন্ডিশনে বলছে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে যদি আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা ইউজ করি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে P2 V2 ডিভাইডেড বাই T2, এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি জাস্ট এখানে মানগুলা বসাই দিবা। এখন এই যে এই পাশে যতগুলা কাজগুলা করছি এই কাজগুলোর মানগুলো এখানে জাস্ট এখানে বসাই দিবা। তো এখানে কি হবে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 এর ভ্যালু কি লিখছিলাম আমরা, P2 এর ভ্যালু লিখছিলাম P1 প্লাস এইচ রো জি, ঠিক আছে? P1 প্লাস এইচ রো জি ইন্টু V2, V2 কি V2 হচ্ছে V1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? নিচে ডিভাইডেড বাই টু না T2, ঠিক আছে? তো এখন দেখো এখান থেকে আলটিমেটলি যদি তুমি ক্যালকুলেশন করার পর একটা টাইমে তুমি এখানে পাবা এইচ রো জি ইজ ইকুয়াল টু 1.8944 P1 মাইনাস P1,
ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন তুমি পাবা। এখান থেকে আমরা এখানে আসছি, দেখো জাস্ট এই শুধু শুধু এখানে জায়গা কমতো, তাই এই ক্যালকুলেশনটা আর কি ডিটেলসে করা হয় না, তুমি জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করবা, মানগুলো বসায় দেখবা অবশ্যই এই মানটাই আসবে। ঠিক আছে, তো আমাদের বের করতে বলছে কি, যে সমুদ্রের গভীরতা বের করতে বলছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি যে এইচ রো জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে 0.8944 p1। ঠিক আছে, এখান থেকে লেখা যায় কি 0.8944 p1। তো আলটিমেটলি এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করব। এইচ এর ভ্যালুটা কি হবে, 0.8944 p1 ডিভাইডেড বাই রোজি। ঠিক আছে, তো জাস্ট এখানে মানগুলো বসাই দাও, যে 0.8944 পি ওয়ান এর ভ্যালু কত বলো তো, পি ওয়ান এর ভ্যালু হচ্ছে 101,325। ঠিক আছে, 101,325 ডিভাইডেড বাই রো জি, রো কত দেওয়া আছে 1025, আর জি এর ভ্যালু কত 9.8। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি যদি এখন ক্যালকুলেশন করো এই জিনিসটা, এখান থেকে এস এর ভ্যালু কি আসতেছে, এখান থেকে এস এর ভ্যালু আসতেছে 9.02 মিটার। ঠিক আছে, তার মানে আমরা কি হাইটটা কত পাইলাম, 9.02 মিটার। তাহলে দেখো এটা কোথায় আসছিল, যে ঢাকা বোর্ড 2019 সালে এই ম্যাথটা আসছিল। ঠিক আছে, তো খুবই সহজ ম্যাথই ছিল মোটামুটি, বেশি কঠিন কোনো ম্যাথ না। তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা বলছে। তো আমরা একটা ব্রেক দেই, 2 মিনিটের ব্রেক। আচ্ছা চলো আমরা শুরু করি, তাহলে আমাদের ব্রেক শেষ। তো দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, দেখো যে একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানির তাপমাত্রা যথাক্রমে 8 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ সক্ষমতা হচ্ছে 15 লিটার। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন/মিটার স্কোয়ার। হ্রদের গভীরতা 15 মিটার এবং পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি/মিটার কিউব। তো ক নম্বর প্রশ্নটা কি বলছে, যে বেলুনে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তন নির্ণয় করো। বেলুনে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তন বের করো, এটা বের করতে বলছে। আর পরবর্তী কোশ্চেনটা কি বলছে, যে বেলুনটি হ্রদের পৃষ্ঠে এসে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2019, খুবই মজার একটা ম্যাথ দিছে। তো চলো দেরি না করে শুরু করে দেই। আচ্ছা, আমাদের হ্রদের তলদেশে চাপ যদি আমরা ধরি পি, তাহলে আমরা কি লিখতে পারি, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই পানির জন্য চাপ এইচ রো জি।
এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি দেখো এখানে যদি আমরা পি নট মানে কি বলো তো, বায়ুমণ্ডলীয় চাপ কত দিছে, 10⁵ দিয়ে দিছে, ঠিক আছে, প্লাস আমাদের এইচ কত, এই গভীরতা হচ্ছে 15 মিটার, পানির ঘনত্ব হচ্ছে 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8। তো আলটিমেটলি দেখো এখান থেকে তুমি কিন্তু কি এই পি এর মানটা পাই যাচ্ছ, পি এর মানটা কত পাচ্ছ, 2.47 ইন্টু 10⁵ প্যাসকেল, ঠিক আছে, 10⁵ প্যাসকেল আমরা চাপ পাই গেছি। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি ওয়ান, এটা আমরা লিখতে পারি এখান থেকে, এখান থেকে আমরা লিখতে পারি কিনা। আচ্ছা তাহলে দেখো এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বের করি, ঠিক আছে, এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বের করি তাহলে এখানে কি লেখা যায়, যে পিভি ডিভাইডেড বাই এন আর। তো আলটিমেটলি এখানে পি এর ভ্যালু কত, 2.47 ইন্টু 10⁵, ভি এর ভ্যালু কত, 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু কত, ও এন এর ভ্যালু তো আমরা বের বের করব, ঠিক আছে, আমরা এন এর ভ্যালু বের করব, টি ওয়ান এর ভ্যালু না, একটু ভুল হয়ে গেছে এখানে। এন এর ভ্যালু বের করব টি ওয়ান, ঠিক আছে। আচ্ছা এখন টি ওয়ান কত দেখো তো, টি ওয়ান হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস, তো 8 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি কেলভিনে নাও এখানে কত আসে, 281 কেলভিন, আর আর এর ভ্যালু কত, 8.314। তো আলটিমেটলি দেখো এখান থেকে যদি আমরা এন এর ভ্যালুটা ক্যালকুলেশন করি, এখান থেকে এন এর ভ্যালু কত আসে, 0.2115 মোল, ঠিক কিনা। আচ্ছা আমরা এন এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখন এই যদি ক্যালকুলেশনটা আমরা করি তাহলে এখানে কি লিখতে পারি, যে বেলুনে আবদ্ধ অণুসমূহের গতিশক্তির পরিবর্তনটা বের করতে বলছে, তাহলে এটা ফর্মুলা আমাদের কি আসে, ডেল ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে ই টু মাইনাস ই ওয়ান, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমাদের কি আসতে পারে, যদি আমরা লিখি যে 3/2 এন আর, এইটুক তো সেম, খালি জাস্ট চেঞ্জ কোথায়, T2 - T1, ঠিক আছে, T2 - T1। তো আলটিমেটলি জাস্ট এখানে মানগুলো বসাই দাও, যে 3/2 ইন্টু এন, এন এর ভ্যালু কত পাইছি 0.2115, আর এর ভ্যালু কত 8.314, আর T2 - T1 তার মানে কি 30 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 303 মাইনাস 281 লিখে ফেলেছি, 281। তো আলটিমেটলি দেখো এই টোটালটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি ডেলি এর মানটা কত পাচ্ছ, 58.03 জুল, ঠিক আছে, ডেল এর মানটা পাচ্ছি আমরা 58.03 জুল। তাহলে আমাদের কি গতিশক্তির পরিবর্তন বের করতে বলছে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক নম্বর কোশ্চেন, আসলে তিনের কোশ্চেন আলোকে এই কোশ্চেনটা একটু একটু জটিলই ছিল, যে আসলে একটু বুঝে জিনিসটা এই পর্যন্ত আসা অনেক স্টুডেন্টের জন্য একটু কঠিন হয়ে যাইতো, ঠিক আছে। তো বুঝলে মোটামুটি সহজ, প্যারা নাই, দেখি আমরা পরে কি বলছে। তো কি বলছে, যে বেলুনটি হ্রদের পৃষ্ঠে এসে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে। তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে P2 V2 ডিভাইডেড বাই T2, আমরা এটা জানি না। আচ্ছা তো এখন আমরা এখান থেকে কি করতে হবে, V2 বের করতে হবে। তো V2 বের করার ফর্মুলাটা আমরা কি লিখতে পারি, যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু T2 বাই P2, এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি দেখো এখানে মানগুলা বসাই দাও, P1 এর ভ্যালু কত, 2.47 ইন্টু 10⁵ ইন্টু V1 এর ভ্যালু কত, 2 লিটার, ঠিক আছে। T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু হচ্ছে 281 কেলভিন ইন্টু T2 এর ভ্যালু কত, 303 ডিভাইডেড বাই P2 কত, 10⁵। তো আলটিমেটলি দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি V2 এর ভ্যালুটা কত পাবা, এখান থেকে V2 এর ভ্যালুটা পাবা হচ্ছে 5.33 লিটার, ঠিক আছে। এখান থেকে আমরা V2 এর ভ্যালুটা পাবো 5.33 লিটার। কিন্তু দেখো আমাদের বেলুনটির সর্বোচ্চ প্রসারণ সক্ষমতা কত ছিল, 15 লিটার, ঠিক আছে, তার মানে কি সে সর্বোচ্চ 15টার মধ্যে বড় হতে পারে, কিন্তু আসলে V2 লাস্টে যে হয়েছে কত, 5.33 লিটার। তো আলটিমেটলি আমরা বলতে পারি কি, যে বেলুনটি হ্রদের পৃষ্ঠে এসেও বিস্ফোরিত থাকবে না, সেটা ভালো থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা মজার ছিল, কিন্তু এই উচ্চতর দক্ষতামূলক যে ম্যাথটা, এই ম্যাথের তুলনায় প্রয়োগ ম্যাথটা একটু বেশি কঠিন হয়ে গেছে, এই ম্যাথটা, এইটাই, তাছাড়া আর কিছু না। তো দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। তো
দেখো আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে যে কক্ষ তাপমাত্রা নির্দিষ্ট কোনো স্থানে 0.6 মিটার কিউব আয়তনে একটি সিলিন্ডার 800 গ্রাম মিথেন গ্যাসকে 202,650 প্যাসকেল চাপে পূর্ণ করা হলো। শিক্ষক তার ছাত্রদের বললেন ওই স্থানে শিশিরাঙ্ক কি 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং স্থানটির আপেক্ষিক আর্দ্রতা 60%, এর উপরে থাকলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পরে আবার ডাটা দিয়ে দিছে কিছু। তো প্রশ্নটা হচ্ছে ওই ওই স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় করো, উক্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। ঠিক আছে, তো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা বলছে। তো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা থেকে কি বের করতে বলছে, যে কক্ষ তাপমাত্রা বের করতে বলছে। তো আমরা ফর্মুলা কি জানি, যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা এটাকে কিভাবে লেখা যায়, যে এম ডিভাইডেড বাই এম আর টি, এটাও লেখা যায়। তো আমাদের এখান থেকে বের করতে বলছে হচ্ছে আলটিমেটলি টেম্পারেচার। তাহলে আমরা কি লিখতে পারি, যে পিভি এম ডিভাইডেড বাই এম আর। তো আলটিমেটলি জাস্ট এখানে মানগুলা বসায় দাও। এখানে মানগুলা বসাই দিলে কি হবে, যে 202,650। ভি ভি কত, ভি হচ্ছে 0.6, এম কত, এম হচ্ছে 16। ঠিক আছে, এম হচ্ছে 16, ছোট হাতের এম কত, 800 গ্রাম। ঠিক আছে, আর এই আর কত, আর হচ্ছে 8.314, 8.314। তো আলটিমেটলি তুমি এই পোর্শনটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি টি এর মানটা পাবো কত, টি এর মানটা পাবো হচ্ছে 292.49 কেলভিন। ঠিক আছে, 292.49 কেলভিন, বা এটাকে যদি তুমি সেলসিয়াসে নাও তাহলে কত আসে, 19.49 ডিগ্রি সেলসিয়াস। 19.49 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কত হবে, 19.49 ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজ ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ, জাস্ট মানগুলো বসাই দিলেই অঙ্কটা শেষ। তো এখানে বলছে যে উক্ত স্থানে বিশেষ সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখানে কন্ডিশনটা কি কি দেওয়া আছে, 11, 12, 19, 20। ঠিক আছে, এই দুই পয়েন্টে সবগুলার কি কি পরিমাণ চাপ আছে সেগুলা বলছে, এবং ওই স্থানে শিশিরাঙ্ক কত, 11.5। ঠিক আছে, শিশিরাঙ্ক হচ্ছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, 11.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 11.5 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা গ থেকে এখানে ক থেকে কত পেয়েছি, 19.49 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার দুইটাতে কি পরিমাণ জলীয় বাষ্প সম্পৃক্ত হতে পারে সেটা আমাদের আগে বের করতে হবে, তাইলেই আমরা মোটামুটি এই ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত দিয়ে দিছে, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত দিয়ে দিছে, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে 10.52। ঠিক আছে, 10.52 মিলিমিটার হাইড্রোগ্রাম। ঠিক আছে, তাহলে 11 ডিগ্রি সেলসিয়াস আবার কত দিছে, 9.84। ঠিক আছে, 9.84 মিলিমিটার পারদ। তাহলে এই 1 ডিগ্রির জন্য আমাদের কি পরিমাণ যাচ্ছে, 1 ডিগ্রি, 1 ডিগ্রির জন্য আমাদের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, 1 ডিগ্রির জন্য আমাদের বাষ্পচাপ চেঞ্জ হচ্ছে 0.68 মিলিমিটার হাইড্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের কন্ডিশন কতটুকু দরকার, 0.5, 0.5। তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত লাগবে, এটাকে আবার দুইতে ভাগ করে দিব, তাহলে কত আসে, 0.34, 0.34 মিলিমিটার এইচজি। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে আমাদের এই শিশিরাঙ্ক কত, শিশিরাঙ্ক হচ্ছে 11.5। তাহলে 11.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য, 11.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখন আমাদের কি করতে হবে, 11তে কত ছিল, 9.84, প্লাস এই 0.5 এর জন্য কত, 0.34, এই যেটা আমাদের যোগ করতে হবে। তো আলটিমেটলি যোগ করলে এখানে দেখো আমাদের কি আসে, যোগ করলে আমাদের এখানে আসে 11.5 এ কত আসে, 10.18 মিলিমিটার। ঠিক আছে, 10.18 মিলিমিটার হাইড্রোগ্রাম। এটা গেল আমাদের কি একটা কন্ডিশন। ঠিক আছে, তো সেম ভাবে আমাদের এই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কনভার্সন করি, তাহলে সেখানে কত আসে, এই 20 আর 19 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের পার্থক্য আসবে হচ্ছে 1.08। তোমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখো ডিটেলসে, এটাই আসবে। ঠিক আছে, 1.08 মিলিমিটার হাইড্রোগ্রাম এটা আসবে। তাহলে একের জন্য আসতেছে কি এইটা, তাহলে 0.49 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত আসবে, 0.49 ডিগ্রি সেলসিয়াসের জন্য অবশ্যই আসবে কি 1.08 ডিভাইডেড বাই 0.49, এটা আসবে। তো আলটিমেটলি দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে আসে কত, 0.5292, 0.5292 মিলিমিটার হাইড্রোগ্রাম। ঠিক আছে,
মিলিমিটার হাইড্রোগ্রাম। তো আলটিমেটলি আমাদের কত বের করতে বলছে, সেটা হচ্ছে কি 19.49। তাহলে 19.49 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কি হবে, 19 কত, 19 হচ্ছে 16.46 প্লাস, আর 0.49 এর জন্য কি পরিমাণ বৃদ্ধি পাইছে, 0.5292। ঠিক আছে, তো আলটিমেটলি যদি এখন এটাকে ক্যালকুলেটরে বসাও, এখানে ক্যালকুলেটরে বসাইলে দেখো এখান থেকে কত আসে, এটার জন্য কত আসে, 16.989, 16.989, 16.989 মিলিমিটার হাইড্রোগ্রাম। তাহলে এই আপেক্ষিক আর্দ্রতা আর ইজিক্যালটা আমরা কি পাবো, আর ইজিক্যালটা আমরা লিখতে পারি যে এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%, এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি দেখো এখানে আহ, ছোট হাতের এফ বা 11.5 কত ছিল, 10.18, 10.18। আর বড় হাতের এফ কত বেরিয়েছে এখানে, 16.989, 16.989 ইন্টু 100%। যদি তুমি এখন ক্যালকুলেশন করলো, তাহলে কত আসে এখানে, 59.92। ঠিক আছে, 59.92%, 59.92% আসছে। দেখো এখানে কি বলছে যে যদি 60%-এর উপরে যায়, 60%-এর উপরে গেলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তার মানে দেখো 60% থেকে কম, তার মানে এখানে আমরা কি বলতে পারি যে উক্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, উক্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, জাস্ট নেই লিখে দিলাম। ঠিক আছে, উক্ত স্থানে বিশেষ সম্ভাবনা নেই। খুবই সুন্দর একটা গোছানো ম্যাথ, একদম সুন্দর একটা সৃজনশীল। এটা আমরা যখন করতেছি এটাও আমাদেরই ভালো লাগতেছে করতে। তো দেখি আমাদের, চলো পরবর্তীতে কোন ম্যাথটা বলছে। দেখো 4 নম্বর ম্যাথ, এটা কি বলছে যে M1 ইজ ইকুয়াল টু 30 গ্রাম, সি ইজ ইকুয়াল টু 575 মিটার পার সেকেন্ড তাপমাত্রা এরকম দেওয়া আছে। আবার দুইটা, একটা কি নাইট্রোজেন গ্যাস, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সিলিন্ডারে রক্ষিত গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো, সিলিন্ডারে রক্ষিত গ্যাসের তাপমাত্রা বের করো, তার মানে কি নাইট্রোজেন গ্যাসটা বের করতে বলছে। তাহলে কোন নম্বর শুরু, এগুলো খুবই ছোট ছোট শর্ট ম্যাথ, আমরা তাড়াতাড়ি সব শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি এখান থেকে, সি ইজ ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই এম। সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 3RT ডিভাইডেড বাই এম। তো এখান থেকে আমরা কি করতে পারি, সি স্কোয়ার, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে 3RT ডিভাইডেড বাই এম। তো আলটিমেটলি এখান থেকে আমরা টি বের করব, টি ইকুয়াল টু কি লিখতে পারি, যে সি স্কোয়ার এম ডিভাইডেড বাই 3R, এটা আমরা লিখতে পারি। জাস্ট এখানে মানগুলো বসায় দাও, সি এর ভ্যালু কত, 575, তার স্কোয়ার এম, এম এর নাইট্রোজেনের এম কত, 28 গ্রাম, কেজিতে নিতে হবে 10⁻³ কেজি। ঠিক আছে, 3 ইন্টু আর, আর এর ভ্যালু কত, 8.314। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত পাবো, টি এর ভ্যালু পাবো 371.34 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে গেলাম কত, 371.34 কেলভিন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো চলো আমাদের পরবর্তী পোর্শনটা কি বলছে, খ নম্বর পোর্শন। তো খ নম্বর পোর্শন কি বলছে, কোন পাত্রে গ্যাসের গতিশক্তি বেশি হবে। ঠিক আছে, আচ্ছা যদি এখন নাইট্রোজেনের জন্য যদি আমরা E1 ধরি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে E1 ইজ ইকুয়াল টু 3/2, সরি একটু ভুলে গেলো, এম লিখে ফেলছি, এন হবে 3/2 N1 RT। ঠিক আছে, তাহলে 3/2 মানে কি 1.5 N1, N1 বলছে। ঠিক আছে, দেখো N1, N1 কি 15 গ্রাম দেওয়া আছে। এখানে কত, 30, এটা কত 30 না। এখন 30 কে যদি আমি নাইট্রোজেনের আণবিক ভর ভাগ করি, তাহলে কি হবে, যে 30/28। ঠিক আছে, 30/28, আলটিমেটলি এখানে কি দাঁড়ায়, 15/14। ঠিক আছে, 15/14, তো এটা না লিখলাম। আর এর ভ্যালু হচ্ছে 8.314। আর টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 371.34 কেলভিন। ঠিক আছে, তো আলটিমেটলি এখন যদি ক্যালকুলেটরে বসাই দাও, এখান থেকে তুমি পাবো কত, 4959.4 জুল, 4959.4 জুল। ঠিক আছে, আমরা কিন্তু ইওয়ান এর ভ্যালুটা পাই গেলাম। এখন কি কার্বন ডাইঅক্সাইডের জন্য যদি আমরা আবার বের করি, তাহলে সেটার জন্য কি দিতে পারি, E2, E2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 3/2 N2 RT, এটা লেখা যায়। তো এখান থেকে দেখো 1.5 ইন্টু N2, N2 এর ভ্যালু কিভাবে লেখা যায়, N2 দেওয়া আছে কি 48। ঠিক আছে, 48, আর কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, 44। তাহলে 48 ডিভাইডেড বাই 44 ইন্টু আর, আর এর ভ্যালু কত, 8.314 ইন্টু টি, টি কত, টি হচ্ছে একই 371.34, 371.34।
তো দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 5049.55 জুল, 5049.55 জুল, ঠিক আছে, 5049.55 জুল। তাই এখান থেকে কি দেখা যায়, দেখো তো নাইট্রোজেন গ্যাসের তুলনায় কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসের গতিশক্তিটা বেশি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে E2 ইজ গ্রেটার দেন E1, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো দেখি আমাদের পরবর্তী সৃজনশীলটা কি বলছে। দেখো এখানে একটা দুইটা শব্দ দেওয়া আছে, তো প্রশ্নটা হচ্ছে কি কুমিল্লা শিশিরাঙ্ক কত, কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে, ঠিক আছে, কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে। তো ক নম্বর কোশ্চেন যে কোন কুমিল্লা শিশিরাঙ্ক কত, তো গ্লেসিয়ারের সূত্র থেকে আমরা কি লিখতে পারি যে θ1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। এটা ফর্মুলাটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো এখান থেকে আমাদের কি থিটার ভ্যালুটা বের করতে বলছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, থিটা ইজ ইকুয়াল লেখা যায় θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, ঠিক আছে। তো আলটিমেটলি যা সেখানে মানগুলো বসাও, θ1 এর ভ্যালু কত, এখানে θ1 এর ভ্যালু কত, শুষ্ক বাল্বে পাঠ কত, শুষ্ক বাল্বে কুমিল্লার ক্ষেত্রে শুষ্ক বাল্বে পাঠ হচ্ছে কি 20, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস মানে গ্যাসের উৎপাদক হচ্ছে 1.79 ইন্টু θ1, 20 - 12, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটা ক্যালকুলেশন করি, থিটার ভ্যালুটা পাবো কত, 5.68 ডিগ্রি সেলসিয়াস, 5.68 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমরা কিন্তু থিটার মানটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো খ নম্বর কোশ্চন, খ নম্বর কোশ্চনটা কি বলছে, খ নম্বর কোশ্চনটা বলছে যে কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে, কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে। তো আর্দ্রতার ফর্মুলা আমরা কি জানি যে আর ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%, ঠিক আছে, এটা আমরা জানি। তো কুমিল্লার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কুমিল্লার ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে এখানে আমরা কি দিতে পারি, আর সি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ। তাহলে এখানে এফ এর ভ্যালু কত, দেখো তো এখানে এফ এর ভ্যালু কত, এই 5.68 এটা দেওয়া আছে কত, 6.856, ঠিক আছে, 6.856 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এফ, এফ কত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা কত 17.6 ইন্টু 10⁻³ তাহলে আলটিমেটলি এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে কত পাবা, 38.96%, ঠিক আছে, 38.96%, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন খুলনার ক্ষেত্রে, ঠিক আছে, খুলনার ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আহ, বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি এবং শিশিরাঙ্ক দেওয়া আছে কত 8.5, ঠিক আছে, 8.5, তাহলে এই 9 ডিগ্রি সেলসিয়াস কত দেওয়া আছে 8.61 ইন্টু 10⁻³ আর 8 ডিগ্রি সেলসিয়াস কত দেওয়া আছে 8.04 ইন্টু 10⁻³। তাহলে এই 1 ডিগ্রি পার্থক্য, ঠিক আছে, এই 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য আমার এখানে চেঞ্জ হচ্ছে কতটুকু, পরিবর্তন চেঞ্জ হচ্ছে 0.57 ইন্টু 10⁻³ ঠিক আছে, মিটার পারদ চাপ, ঠিক আছে। এখন এই 1 ডিগ্রির জন্য যদি এতটুকু হয় তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে, 0.5 ডিগ্রি সেলসিয়াস জন্য হবে হচ্ছে এটার অর্ধেক, তাহলে অর্ধেক করলে এখানে কি থাকে 0.285 ইন্টু 10⁻³ টার 8 জিবি এটা থাকে। আচ্ছা, তো তাহলে এখন দেখো এই যদি টোটালটুকু ক্যালকুলেশন করি তাহলে 8.5 এর জন্য কত হয়, 8.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য সেম টু সেম যোগ করলে এখানে কত আসে 8.312, 8.325, 312, 8.325 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ, ঠিক আছে। তো জাস্ট এখন এখানে ক্যালকুলেশন করো খুলনার জন্য, খুলনার জন্য যদি যদি আমরা ধরি আর কে, তাহলে এখানে কি লেখা যায় যে এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%, জাস্ট খালি মানগুলা বসাই দাও। এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 8.325 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 17.6 ইন্টু 10⁻³ তো আলটিমেটলি দেখো এটা ক্যালকুলেশন করলে এখানে কত আসতেছে যে 47.3%, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে এখানে আসতেছে যে 47.3%। তাহলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে দেখো কি দেখলাম যে খুলনারটা, ঠিক আছে, খুলনারটা
খুলনার আপেক্ষিক আর্দ্রতা কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা থেকে বেশি, ঠিক আছে? খুলনার আপেক্ষিক আর্দ্রতা কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা থেকে বেশি, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে খুলনা অধিক আর্দ্র থাকবে। এটাই আসলে বের করতে বলছে। এটা যে কম্বাইন্ড কোশ্চেনে যে পরীক্ষা হয়েছিল 2018 সালে, সেটা সেইবারকার কোশ্চেনটা খুবই সহজই ছিল, মোটামুটি আমার কাছে মনে হয়েছে খুবই সহজই ম্যাথ। তাহলে চলো দেখি আমাদের পরবর্তী কি বলছে, আমাদের 6 নম্বর সৃজনশীলটা কি বলছে। এর মধ্যে 6 নম্বর সৃজনশীলটা দেখো যে একটি গ্যাস সিলিন্ডার আয়তন 1.5 মিটার কিউব, ঠিক আছে? সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের 30 × 10⁻25 টি অণু আবদ্ধ আছে। গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে। পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সমআয়তনের অপর একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো। সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে? আর খ নম্বর প্রশ্নটা কি বলছে যে খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ক নম্বর কোশ্চেনটা দেখি। ক নম্বর কোশ্চেন আমরা আজকে একটু দেখো মোটামুটি একটু ধীরে ধীরে সলভ করলাম, বুঝছো? আমরা কিন্তু এরকম আসলে সচরাচর এত স্লোলি ম্যাথ করি না, আমি কিন্তু এর থেকে একটু ফাস্টার ম্যাথ করি। তো আজকে যেহেতু এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ম্যাথ গুলা একটু কমপ্লেক্স, মানে সবখানেই দেখো অলওয়েজ 10⁻⁴ সামথিং একটু বড় বড়টা, এখানে বললাম যে আমরা একটু স্লোলি আজকে ম্যাথটা করি, দেখা যাক কি হয়। তো আমরা দেখো গতিশক্তি বের করার ফর্মুলা আমরা কি জানি যে ই ইজ ইকুয়াল টু 3/2 কেটি। এটা কি একটার জন্য, আর যদি এখন এন সংখ্যক অণু থাকে তাহলে কি হবে, এন দিয়ে আমরা গুণ দিয়ে দিব। তাহলে এখন দেখো এখানে গ্যাস গ্যাসে অণু কতটি আর সংখ্যা দেওয়া আছে, 30। 30 × 10⁻25 টি অণু দেওয়া আছে। এবং 3/2 ইন্টু কে, কে এর ভ্যালু কত, 1 কে এর ভ্যালু কত হবে বলো তো ভাইয়া? কে এর ভ্যালু হবে 1.38 ইন্টু 10⁻⁻23। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর টেম্পারেচার কত বলতে পারি, টেম্পারেচার কত দিতে পারি, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে? টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। তো আলটিমেটলি তুমি এখানে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি কত পাবে, এখানে দেখো 1.863 ইন্টু 10⁻⁶ জুল, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে গেলাম। এখন বলছে যে পরবর্তী ম্যাথটা কি বলছে যে খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড়মুক্ত পথের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। তো ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে আমরা যেগুলো সবগুলোই করবো, ম্যাক্সিমাম থেকে আমরা ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে করবো। তো ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে আমরা গড়মুক্ত পথ ল্যামডা ইজ ইকুয়াল টু কি জানি যে 1/√2 পাই এন সিগমা স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে দেখো তো এইখান থেকে আলটিমেটলি কি দাঁড়ায়, ল্যামডা প্রপোর্শনাল টু 1/n, 1/n, যেহেতু কি আমাদের এই অণুর ব্যাস, ঠিক আছে? অণুর ব্যাস আর এই সিগমা, সিগমা কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখন এই যে অনুসিদ্ধান্ত পর্যন্ত আমরা আসলাম, আসার পর এখন আমাদের কিছু ডাটা লিখতে হবে। সেটা কি ভি ওয়ান ইজ আমরা কি জানি যে 1.5 মিটার কিউব, 1.5 মিটার কিউব। অণুর ব্যাস সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে 25 × 10⁻⁻10 মিটার। আচ্ছা, এখন যদি আমি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করি, ঠিক আছে? খালি সিলিন্ডারের সাথে যুক্ত করার পর আমাদের ভি টুটা কি হয়ে যাবে, ভি টু ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভি1 × 2, 2 গুণ হয়ে যাবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের যদি অনুসংখ্যা n1 হয়, n1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে n ডিভাইডেড বাই আদি আয়তন। আর পরবর্তীতে আমাদের n2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, n2 ইজ ইকুয়াল টু হবে অণুর সংখ্যা ডিভাইডেড বাই পরিবর্তিত আয়তন, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন আরেকটু যদি সহজ করে লেখো, তো এখানে ভি টু ইজ ইকুয়াল টু 2v1 এটাও লেখা যায়। তো এখন দেখো যে সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি, এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন দাঁড় করতে চাই, তাহলে ল্যামডা 1 ইজ ডিভাইডেড বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, n2 ডিভাইডেড বাই n1, এটা লেখা যায়। তো এখন যদি আমরা, আমাদের বের করতে হবে কি, আমাদের একটা সম্পর্ক দেখাইতে হবে, ঠিক আছে? তো সম্পর্ক দেখানোর জন্য দেখো n1 ডিভাইডেড বাই n2 হলো ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1। তো এখন আমরা এখানে মানগুলো বসাই দিই, ঠিক আছে? n1 এর মান কত, n1 এর মান হচ্ছে n ডিভাইডেড বাই ভি1, আর n2 এর মান হচ্ছে কি 2v1 ডিভাইডেড বাই n। তো আলটিমেটলি দেখো এখানে সবকিছু কাটাকুটি থেকে থাকে কি 2। তাহলে এখান থেকে কি আসে যে ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 2 ল্যামডা 1, এই কন্ডিশনটা আসে না? তাহলে এখানে আমরা কি বলতে পারি যে খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ অ্যাকচুয়ালি কি হয়েছে, আগের থেকে দ্বিগুণ হয়েছে না? তাহলে কিন্তু আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি এবং এই জিনিসটা এখানে বের করতে বলছে। খুবই সহজ একটা কনসেপ্ট। একটু সূত্রটার থেকে একটা অনুসিদ্ধান্তে আসার পর একটা সম্পর্ক রিলেশন তৈরি করা হলো, ঠিক আছে? রিলেশন তৈরি করে আমরা দেখাইলাম আসলে যে অ্যাকচুয়ালি এখানে কত গুণ হয়েছে, ঠিক আছে? তো দেখো আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে আমরা একটু দেখি।
দেখেন কি বলছে যে একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রায় কিছু পরিমাণ O2 গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। এতে তার বন্ধু মন্তব্য করলো যে পরীক্ষাধীন গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগও দ্বিগুণ হবে। এখন চূড়ান্ত তাপমাত্রা কত সেটা আমাদের বের করতে বলছে। তো দেখো চূড়ান্ত তাপমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি? চার্লসের সূত্র থেকে আমরা কি জানি যে V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে V2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা এখান থেকে কি বের করব? T2 এর মানটা বের করব। তাহলে T2 ইজ ইকুয়াল টু কি লিখবো? যে V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T1, ঠিক আছে? তো এখানে দেখো মানগুলো আমরা কিন্তু জানি। কি বলছে? যে দ্বিগুণ হয়েছে আয়তন, ঠিক আছে? দ্বিগুণ হয়েছে। তাহলে এখানে V2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T1 কত? T1 হচ্ছে প্রমাণ তাপমাত্রা, তাহলে 273 কেলভিন, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো এটাকে তুমি ক্যালকুলেশন করে এখানে কি আসতেছে? 546 কেলভিন, ঠিক আছে? 546 কেলভিন। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? 546 কেলভিন। তাহলে প্রথম প্রশ্নটুকু আমাদের শেষ। এখন দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তার বন্ধুর মতামতের যথার্থতা যাচাই করো। মানে গড় বর্গবেগটা আসলে দ্বিগুণ হয় কিনা সেটা দেখতে দেখাইতে বলছে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি অক্সিজেন গ্যাসের প্রাথমিক গড় বর্গবেগ C1 ধরি, তাহলে C1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 3R T1 ডিভাইডেড বাই M। আর যদি চূড়ান্তটা ধরি C2 তাহলে এখানে কি লেখা যায় যে C2 স্কয়ার ইজ ইকুয়াল টু 3R T2 ডিভাইডেড বাই M, এই জিনিসটা লেখা যায়। তো আলটিমেটলি এখন যদি ধরো এই জিনিসটা আমরা ভাগ করে দিই, এটা 1 নম্বর, এটা যদি 2 নম্বর হয় এবং যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখো এখানে কি লেখা যায়? C2 স্কয়ার ডিভাইডেড বাই C1 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি যে T2 ডিভাইডেড বাই T1, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তো আলটিমেটলি দেখো এখানে থাকে কি? 546 ডিভাইডেড বাই 273, আলটিমেটলি কিন্তু এখানে থাকে কত? 2, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু আমরা সম্পর্কটা যদি দাঁড় করাই তাহলে কি লেখা যায় যে C2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2C1 স্কয়ার। তাহলে তার বন্ধু যে মতামতটা করছিল সেটা কি ছিল? যে গ্যাসের অণুর গড় বর্গবেগও দ্বিগুণ হবে। আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে দেখলাম যে গ্যাস অণুর গড় বর্গবেগও কিন্তু দ্বিগুণ হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে তার বন্ধুর মন্তব্যটা সঠিক ছিল, ঠিক আছে? চলো চলো আমরা শেষের দিকে চলে আসছি। আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি, ঠিক আছে? দেখো আমাদের 8 নম্বর মতটা কি আজকে? তো দেখো এখানে কি বলছে যে কোনো গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে 3 × 10⁻³ মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা দেওয়া আছে এত। স্বাভাবিক তাপমাত্রা চাপে অণুগুলোর মূল গড় বর্গবেগ 500 মিটার পার সেকেন্ড, এটাও দেওয়া আছে, ঠিক আছে? এসটিপিতে গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। এসটিপিতে গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। তো আমরা কিন্তু ফর্মুলা একটা সবাই জানি যে সি ইজ ইকুয়াল টু 3p ডিভাইডেড বাই রো, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো এখান থেকে আমাদের ঘনত্ব বের করতে হবে। তাহলে ঘনত্বের ফর্মুলা কি লিখতে পারি? যে রো ইজ ইকুয়াল টু 3p ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো দেখো এখন যদি জাস্ট মানগুলো বসাই দিই এখানে 3 ইন্টু পি কত 101325 ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাহলে কত হবে? 500 তার স্কোয়ার। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এখান থেকে কত আসে? 1.159 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কেজি পার মিটার কিউব। আর কিন্তু প্রথম প্রশ্ন শেষ, এখন দ্বিতীয় প্রশ্ন। তো এখানে কি বলছে যে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোনটাতে বেশি হবে? ক্লসিয়াস ও বোল্টজম্যানের আলোকে দেখাইতে বলছে, ঠিক আছে? ক্লসিয়াস ও বোল্টজম্যানের আলোকে দেখাইতে বলছে। আচ্ছা যদি এখানে তোমার ধরো ক্লসিয়াস ও বোল্টজম্যান উল্লেখ করা না থাকতো তাহলে কিন্তু আমরা ম্যাক্সওয়েল দিয়ে করতাম, ঠিক আছে? ম্যাক্সওয়েল দিয়ে যেটা হতো সেটাই বের করতাম। তাহলে দেখো আমরা ক্লসিয়াস পদ্ধতিতে ক্লসিয়াসের ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? গড় মুক্তপথের ফর্মুলাটা, ক্লসিয়াসের গড় মুক্তপথের ফর্মুলা হচ্ছে 1/πn সিগমা স্কোয়ার, ঠিক আছে? ক্লসিয়াসেরটা হচ্ছে 1/πn সিগমা স্কোয়ার। তো জাস্ট এখানে মানগুলো বসাই দিব আমরা এখন। দেখো একক আয়তনে অণুর সংখ্যা কত বলে দিছে? একক আয়তনে একক আয়তনে অণুর সংখ্যা বলে দেখো 6 × 10⁻20 সেন্টিমিটার কিউব। দেখো প্রতি ঘন সেন্টিমিটারে কিন্তু, ঠিক আছে? প্রতি ঘন সেন্টিমিটারে বলছে। ঘন সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে নাও, ঠিক আছে? 10⁶ এর কারবার আছে, ঠিক আছে? 10⁶ এর কারবার আছে। এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তো তাহলে এখানে দেখো আমরা পায়ের ভ্যালু জানি। এন এর ভ্যালু কত? 6 × 10⁻20 × 10 কিউব। আর সিগমা কত? সিগমার মান হচ্ছে 3 × 10⁻10 মিটার, 3 × 10⁻−10 মিটার। তো আমরা এটা জিনিসটা লিখলাম এখানে, ঠিক আছে? এটা হলো এক পদ্ধতি। এখন ধরো এখন বোল্টজম্যান
কি বলছে? বোল্টজম্যানের জন্য আমাদের গড় মুক্ত পথ কি হবে? ল্যামডা বি। বোল্টজম্যানের ফর্মুলাটা দিছে 3/4 পাই এন সিগমা স্কোয়ার, ঠিক আছে? বোল্টজম্যানের ফর্মুলাটা হচ্ছে 3/4 পাই এন সিগমা স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি পাই এন সিগমা স্কোয়ার, 3/4 পাই এন সিগমা স্কোয়ার, তুমি প্রত্যেকটার মান বসাবে ভাগ করতে পারো। আবার যদি মান না বসে তুমি ইকুয়েশনের মাধ্যমে করতে চাও সেটাও তুমি করতে পারো, ঠিক আছে? তো ইকুয়েশন থেকে আমরা জিনিসটা দেখাই দিতে আমাদের জায়গা কম। তাহলে আমরা আলটিমেটলি দেখো এখানে ল্যামডা সি ডিভাইডেড বাই যদি ল্যামডা বি করি, তাহলে এখানে 1/পাই এন সিগমা স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? 4/এন সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে এই আলটিমেটলি এই পাই এন সিগমা স্কোয়ার, এই পাই এন সিগমা স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে যায়, এখানে থাকে কত? 4/3, ঠিক আছে? ল্যামডা সি ডিভাইডেড বাই ল্যামডা বি, এখানে থাকে কি? 4/3। আবার ল্যামডা সি বাই ল্যামডা বি, এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? ল্যামডার সাথে এই এন এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ল্যামডার সাথে এন এর সম্পর্ক কি? আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা সি ডিভাইডেড বাই ল্যামডা বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ল্যামডা সি ডিভাইডেড বাই ল্যামডা ডি বি ইজ ইকুয়াল টু লেখা যায় কি? এন বি ডিভাইডেড বাই এন সি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 4/3। এটা লেখা যায় কিনা? এটা কিন্তু লেখা যায়। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা এখান থেকে দেখো এন বি ডিভাইডেড বাই এনসি, এটার একটা ইকুয়েশন আসতে পারি 4/3, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে আমরা সম্পর্কটা বের করলাম, এই সম্পর্ক থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি কি বলতে পারি? যে বোল্টজম্যান সমীকরণ অনুযায়ী প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, দেখো এটা কিন্তু বোল্টজম্যান অনুযায়ী প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, আর এটা কি? বোল্টজম্যান অনুযায়ী প্রতি সেকেন্ডে ক্লসিয়াস অনুযায়ী প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? যে বোল্টজম্যান অনুযায়ী প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা ক্লসিয়াস অনুযায়ী প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা থেকে বেশি, ঠিক আছে? দেখো আলটিমেটলি কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে? যে এন ভি ইজ গ্রেটার দেন এনসি, ঠিক আছে? এন বি ইজ গ্রেটার দেন এনসি, আলটিমেটলি কিন্তু এই সম্পর্কটাই বের হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এই সৃজনশীলটা শেষ, আমাদের আর দুইটা সৃজনশীল আছে, দেখি আমাদের পরবর্তীতে কোনটা দেওয়া আছে। দেখো এখানে কি বলছে? যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল করে দুইটি গ্যাস একই আয়তনের সিপি যুক্ত দুইটি পাত্রে রক্ষিত আছে। গ্যাস দুইটির আণবিক ভর দেওয়া আছে, পাত্র দুটির মুখের সিপি একই সাথে খুলে দেওয়া হলো, অ্যাভোগাড্রো সংখ্যা এবং আরের মান দেওয়া আছে। তৃতীয় পাত্রের গ্যাসের গড় গতি শক্তি হিসাব করো। দ্বিতীয় পাত্রে গ্যাসের গড় গতি শক্তি হিসাব করো। তো ক নম্বর কোশ্চেন? তো ক নম্বর প্রশ্নে আমরা গড় গতি শক্তি কি জানি? ই ইজ ইকুয়াল টু 3/2 RT, এটা আমরা জানি। তো এখান থেকে 3/2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? যে 1.5 ইন্টু আর এর ভ্যালু কত? 8.314, ঠিক আছে? আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 273। তো আলটিমেটলি এখান থেকে আমাদের কি আসে? 3404.583 জুল পার মোল, মানে পার মোলে এটা হিসাব করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি প্রতিটি গ্যাস অণুর গড় গতিশক্তি বের করতে চাই, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রতিটি গ্যাস অণুর গড় গতিশক্তি বের করেছে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমরা ভাগি, তাহলে কিন্তু আমাদের পাই যাচ্ছি। তাহলে এখানে কি হবে? 3404.583 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻²3, ঠিক আছে? তো দেখো তুমি যদি এখন এটা আলটিমেটলি হিসাব করো, এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে কি থাকতেছে? 5.65 ইন্টু 10⁻⁻21 জুল, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই জিনিসটা এখানে বের করতে বলছে, ঠিক আছে? তো এটাতে বসে এইভাবে বের করে দিয়ে আসবা। তো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, খ নম্বর প্রশ্ন কি বলছে? খ নম্বর, পাত্র দুটি যদি একই সাথে খালি হতে হলে দ্বিতীয় পাত্রের তাপমাত্রা কিরকম পরিবর্তন করতে হবে, ঠিক আছে? পাত্র দুইটি একই সাথে খালি করতে হলে দ্বিতীয় পাত্রের তাপমাত্রা কিরকম পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এখন যদি দুইটি পাত্র একসাথে খালি হতে হলে আমাদের কি করতে হবে? দুইটারই রুট মিনস স্কোয়ার যে ভেলোসিটি আছে C1, আর ধরলাম আমরা কি C2, ঠিক আছে? এই দুইটা কিন্তু সমান হইতে হবে। তাহলে কি লিখতে হবে? C1 ইজ ইকুয়াল টু C2, এটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এই মূল গড় বর্গবেগ যখন সমান হবে, তাহলে এটা ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারবো? যে 3R T1 ডিভাইডেড বাই M1 ইজ ইকুয়াল টু, এখানে কি লিখতে পারবো? 3R T2 ডিভাইডেড বাই M2, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তো আলটিমেটলি দেখো এখান থেকে কিছু কিছু জিনিস কাটাকাটি চলে যায়, থাকে কি? T1 ডিভাইডেড বাই M1 ইজ ইকুয়াল টু কি থাকে? T2 ডিভাইডেড বাই M2, এই জিনিসটা থাকে। তো আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি? যে T2
টি টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু টি ওয়ান, ঠিক আছে। তো এখন দেখো এই মানগুলো এখানে বসাই দিই, মানগুলো এখানে বসালে কি থাকতেছে, এম টু এর ভ্যালু কত 0.032, এম ওয়ান এর ভ্যালু কত, এম ওয়ান এর ভ্যালু হচ্ছে 0.002, আর টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে 273। তো এটা ক্যালকুলেশন করলে টি টু এর ভ্যালুটা কত পাই, টি টু এর ভ্যালুটা এখান থেকে পাই 4368, 43, সরি 86 লিখে ফেলছি, 368 হবে, 4368, 4368 কেলভিন, ঠিক আছে। টি টু বলে আমরা কত পেলাম 4368 কেলভিন। তো আলটিমেটলি আমাদের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে সেটা যদি আমরা ডেল্টি দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে, যে 4368 এটাকে আমরা মাইনাস করবো কার সাথে, 273 এর সাথে, এটা মাইনাস করলে কত আসে 4095 কেলভিন, ঠিক আছে। তাহলে আমাদের তাপমাত্রার পরিবর্তন হবে 4095 কেলভিন বা 4095 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে হবে। তাপমাত্রার পার্থক্য কেলভিনে যেটা, তাপমাত্রার পার্থক্য কিন্তু সেলসিয়াসেও সেইটাই, ঠিক আছে। এখানে কিন্তু আবার আলাদা করে কোনো কিছু মাইনাস টাইনাস করার দরকার নাই, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারি যে পাত্র দুইটি যদি একই সাথে খালি করতে হলে দ্বিতীয় পাত্রের তাপমাত্রা আমাদের 4095 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা আজকে ক্লাস নিতে নিতে আমাদের শেষ ম্যাথটাতে চলে আসছি, আমাদের শেষ সৃজনশীলটা কি আছে দেখো, আমাদের শেষ ম্যাথটা কি বলছে যে কোনো একদিন বাইরের তাপমাত্রা দেওয়া আছে 22 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে কি 60%। এখন 12 ডিগ্রি, 14 ডিগ্রি, 22 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্প চাপ যথাক্রমে এতগুলো দেওয়া আছে। এখন ওই দিন শিশিরাঙ্ক কত ছিল সেটা বের করতে বলছে, আর তাপমাত্রা যদি হ্রাস পেয়ে 12 ডিগ্রি হয় তবে কতটুকু অংশ ঘনীভূত হবে সেই জিনিসটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম পোর্শনটুকু কি বলছে যে ওই দিন শিশিরাঙ্ক কত ছিল সেটা বের করো, ঠিক আছে। তো আমরা কি ফর্মুলা জানি যে আর ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ, এটা আমরা জানি। তো আমাদের ওই দিনের শিশিরাঙ্ক কোনটা, ছোট হাতের F, এটাই তো বের করতে বলছে, এটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে। এটা আগে বের করে নিতে হবে। তো এটা ফর্মুলা আমাদের কি হবে যে এফ ইজ ইকুয়াল টু আর ইন্টু বড় হাতের এফ। তো দেখো এখানে আপেক্ষিক আর্দ্রতা আর আর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 60% বা 0.6, ঠিক আছে। আর 22 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বাষ্পচাপ এফ এটা কত দেওয়া আছে 19.83 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে মানগুলো বসাই দিই, 0.6 ইন্টু 19.83 ইন্টু 10⁻³ মিটার। তো আলটিমেটলি এখান থেকে আমাদের ছোট হাতের এফটা কত আসলো 11.9 ইন্টু 10⁻³ মিটার, এটা আসলো। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কি বলছে, 14 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ হচ্ছে 11.99, আর 12 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ হচ্ছে 10.52। তাহলে এই আমরা এখানে কি লিখতে পারি যে 11.99 মাইনাস 10.52 ইন্টু 10⁻³ এই চাপ পরিবর্তনে, ঠিক আছে, এই চাপের জন্য আমাদের টেম্পারেচার পরিবর্তন হয় কত 2 ডিগ্রি সেলসিয়াস, এটা পরিবর্তন হয়। তাহলে যদি আমাদের এই 11.99 মাইনাস 10.52 ইন্টু 10³ জন্য পরিবর্তন হয় 2 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তাহলে এখানে এইটার জন্য কত পরিবর্তন হবে 11.99 মাইনাস 11.90 ইন্টু 10³ এটার জন্য আমাদের চেঞ্জ হবে কতটুকু, এটার জন্য আমাদের চেঞ্জ হবে বলতো কত 2 ইন্টু এটাকে যদি মাইনাস করো, এটাকে যদি মাইনাস করো, মাইনাস করলে কত থাকে এখানে 0.09 ইন্টু 10³ না, তো 10⁻³ হবে, 10⁻³ ডিভাইডেড বাই এখানে কত থাকতেছে 1.47 ইন্টু 10⁻³, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো এখানে কি আসতেছে যে 0.1224 ডিগ্রি সেলসিয়াস, 0.1224 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের শিশিরাঙ্ক এখন বের করতে হবে, তাহলে শিশিরাঙ্ক যেগুলো আমরা কি লিখতে পারি
তাহলে শিশিরাঙ্ক আমাদের কত আসতেছে, আমরা কি 14 থেকে বাদ দিব, তাহলে 14 থেকে কত বাদ দিব, যেটা বড় থাকবে সেটা থেকে বাদ দিব, ঠিক আছে। 0.1224 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে এখান থেকে কি আসতেছে, 13.87 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমাদের শিশিরাঙ্ক বেরিয়েছে কত, 13.87 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন বলছে কি ওই স্থানের তাপমাত্রা হ্রাস পেয়ে যদি 12 ডিগ্রি সেলসিয়াস হয় তবে কত অংশ ঘনীভূত হবে, ঠিক আছে, কত অংশ ঘনীভূত হবে। তো আমরা খ নম্বর প্রশ্নটা শুরু করি। তো খ নম্বর প্রশ্নে দেখো কি বলছে যে আমরা আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলাটা কি জানি, যে আর ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ, ঠিক আছে, এটা আমরা কিন্তু জানি। তাহলে এখানে আপেক্ষিক আর্দ্রতা কতটুকু দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 60%, 60%, তার মানে কি লিখি 60 ইজ ইকুয়াল টু এফ, এফ এর ভ্যালুটা আমরা বের করব, আর এফ কত দেওয়া আছে 19.83, ঠিক আছে, 19.83 টু 10 কিউব, 19.83 ইন্টু 10⁻³ ঠিক আছে, ইন্টু 100। তো আলটিমেটলি যদি এখন এখান থেকে আমরা ছোট হাতের এফ এর ভ্যালুটা বের করতে চাই, ছোট হাতের এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে কত পাবো, ছোট হাতের এফ এর ভ্যালুটা পাবো না যে 11.898 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ, এটা আমরা পাবো। আচ্ছা, এখন দেখো তাপমাত্রা কি বলছে যে আবার তাপমাত্রা হ্রাস পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস হলে বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প কিছু অংশ কি হবে, বাষ্প ঘনীভূত হবে, ঠিক আছে, কারণ তাপমাত্রা কি হয়েছে একটু চেঞ্জ হয়ে আর একটু নিচে নামছে, ঠিক আছে, একটু নিচে নামছে। আবার উক্ত স্তরের শিশিরাঙ্ক আমরা কত পাইছি, যে 13.87 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে কি পরিমাণ ঘনীভূত জলীয় বাষ্পের শতকরা পরিমাণ হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি যে শতকরা পরিমাণ, আমি খুব শর্টে লিখলাম যেহেতু জায়গা কম, শতকরা পরিমাণ কি হবে, এই এফ মাইনাস F1 ডিভাইডেড বাই এফ ইন্টু 100%, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন এই ছোট হাতের এফটা কি, এই ছোট হাতের এফটা হচ্ছে এই যে আমরা একটু আগে বের করলাম, ঠিক আছে, এটা এটা কি হবে 11.898 ইন্টু 10⁻³ মাইনাস F1, এফ ওয়ানটা কি বলতো, এফ ওয়ানটা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে কতটুকু দেওয়া আছে, ঠিক আছে, 12 ডিগ্রি সেলসিয়াস মানে কতটুকু দেওয়া আছে, 12 ডিগ্রি সেলসিয়াস মানে কতটুকু দেওয়া আছে 10.52 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, আমরা কি করব 11.898 ইন্টু 10⁻³ ঠিক আছে। দেখো আমাদের কিন্তু মোটামুটি ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি, ঠিক আছে, ম্যাথ কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। তো এটা কিন্তু তুমি পুরাটুকু ক্যালকুলেশন করো, হ্যাঁ, এখান থেকে তুমি একবারে কি পাবা, একবারে পাবা হচ্ছে 11.58%, ঠিক আছে। তাহলে যদি ওই স্থানের তাপমাত্রা হ্রাস পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তাহলে এখানে জলীয় বাষ্প ঘনীভূত হবে কত, 11.58%, ঠিক আছে, 11.58%। তাহলে ভাইয়া দেখো আমাদের মোটামুটি আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে লেকচারটা ছিল, একটা বড় লেকচার ছিল আজকে। আমরা 3টা ভিডিওর ভিতরে আমরা সবগুলা প্রায় 55টা ম্যাথ সলভ করছি এই লেকচার সিরিজটাতে। তো দেখি গোলাম হোসেন প্রামাণিক স্যারের যে বইটা আছে সেই বইটা মোটামুটি কিন্তু আমাদের পুরাটুকুই সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে যে কোনো একটা বই পুরাটুকু তুমি যদি জাস্ট উদাহরণগুলোও করো, তোমার কিন্তু অ্যাডমিশন বলো, তারপরে একাডেমিক বলো, যে জায়গাতেই তুমি হিট করতে চাও না কেন, তুমি ওইখানে মানে একদম খাদে পড়বা না, ঠিক আছে। তুমি কিছু কিছু তুমি পাবাই, ঠিক আছে, কিছু তুমি পাবাই। তাই বলতে হচ্ছে যে তুমি যদি এই যে ম্যাথগুলো আমরা করালাম সেই ম্যাথগুলো যদি খুব ভালোভাবে করতে থাকো, ঠিক আছে, সেই ম্যাথগুলো যদি তুমি ভালোভাবে করতে থাকো, তাইলে সেখানে দেখা যাবে কি যে এই ম্যাথটা একটা প্র্যাকটিস করলাম, আমি কিন্তু এক ক্যাটাগরি 2 থেকে 3টা ম্যাথ সলভ করাইছি, ঠিক আছে, এই ম্যাথ কিন্তু আমি সলভ করাইছি। তো একটা পারলে পরবর্তীতে এই রিলেটেড বাদ বাকি যা আছে সবকিছু কিন্তু তুমি মোটামুটি এমনি সলভ করতে পারবা, ঠিক আছে, তাতে কিন্তু সমস্যা হবে না। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।